প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, যারা দাগী বলে চিহ্নিত হয়েছেন তাদের তো একটা তালিকা এসএসসি প্রকাশ করেছে। তো তো তাদের একটা অংশ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল যে কিসের ভিত্তিতে আমাদেরকে দাগী বলছে এসএসসি, কেন এই তালিকা প্রকাশ করলো, আর আমরা পরীক্ষাতে বসতে চাই। তো এই আবেদনকে সামনে রেখে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল একটা অংশ যাদের নাম ওই তালিকাতে রয়েছে। কিন্তু যেটা হয়েছে, কলকাতা হাইকোর্ট যেটা করেছে, সেই আবেদনকে খারিজ করে দিয়েছে। কলকাতা হাইকোর্ট যেটা বলেছে যে এতদিন কোথায় ছিলেন, যখন সুপ্রিম কোর্টের ওখান থেকে হলো বিষয়টা যে যারা এখনো চিহ্নিত হননি তারা স্কুলে যেতে পারেন, তাদের জন্য বেতন কন্টিনিউ হবে ডিসেম্বর পর্যন্ত। তো এতদিন কোথায় ছিলেন? হঠাৎ করে এখন বলছেন পরীক্ষায় বসতে চাই, আমাদেরকে কি করে দাগী বলা হলো? এখন এতজনকে কি করে ভেরিফাই করা সম্ভব? সুপ্রিম কোর্ট যখন ওটা বললো যে যারা দাগী তারা যাবেন না স্কুলে, তখন কিছু করলেন না। তো এখন কেন এসছেন? ফলে এইসব আবেদন শোনা যাবে না। আর সেই সঙ্গে যেটা আর একটা কথা বলেছে, এবং সেটা খুব ন্যায়সঙ্গত কথাই, যে মামলা যখন সুপ্রিম কোর্টে চলছে তো তখন আমরা এখানে আবার নতুন করে কি করে শুনবো, এটাও নাকি বলা হয়েছে। তবে সুপ্রিম কোর্ট যেটা বলেছে, মানে হাইকোর্ট যেটা বলেছে, যারা আইনজীবী তারা বলছেন যে এটাই তো হওয়ার ছিল। ওনারা যদি মানে ফালতু যান, এটাই তো হওয়ার ছিল। ওনারা ফালতু কোর্টে যাচ্ছেন, হয়তো আবার ডিভিশন বেঞ্চে যাবেন বা অন্যত্র যাবেন, কিছুতে কিছু হবে না। বরং ওনারা ওই কাজটা করুন যেটা হচ্ছে টাকা আদায়। যাদেরকে টাকা দিয়ে চাকরিটা পেয়েছেন তাদের থেকে টাকাটা আদায় করুন। কারণ ওনাদেরকে তো টাকা ফেরত দিতে হবে, যে বেতনটা ওনারা তুলেছেন সেই টাকা তো সুদ সমেত ফেরত দিতে হবে। কোত্থেকে পাবেন? তো ফলে তার আগে টাকাটা আদায় করুন। তো যেখানে যেখানে টাকা জমা দিয়েছেন, আপনাদের তালিকা প্রকাশ হয়েছে, আপনারা এরকম কথা বলছেন, আপনারাও এখন ওদের তালিকা প্রকাশ করে দিন যাদেরকে টাকা দিয়ে চাকরিগুলো পেয়েছেন, আইনজীবীরা অনেকে বলছেন। ফলে মামলা করে কিছু লাভ হবে না, সেটা তাদের বক্তব্য। আমি দর্শক আজকে মানে এই খবরটা যখন দুপুরে হলো তখনই আমি কথা বলেছিলাম আইনজীবী ফিরদৌস শামীমের সঙ্গে, তার বক্তব্য জানতে চেয়েছিলাম। তো আমার সঙ্গে কি কথা হয়েছে দর্শক একটু আপনাদেরকে শোনাই। এটা কিন্তু দুপুরের কল রেকর্ড, একটু শোনাই, তারপরে কি আপডেট সুপ্রিম কোর্টের সেটাও শোনাবো। আগে দেখুন দর্শক উনি কি বলেছেন এই মামলার বিষয়ে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আইনজীবী ফিরদৌস শামীম। শামীম সাহেব, আজকে যেটা দেখলাম কলকাতা হাইকোর্টে যারা দাগী বলে চিহ্নিত হয়ে গেছেন, যাদের তালিকা প্রকাশ করেছে এসএসসি, তারা তো আবার হাইকোর্টে গিয়েছিলেন। তো সেখানে হাইকোর্ট নাকি সেটাকে গ্রাহ্য করলো না, পরীক্ষাতে বসার জন্য একটা আবেদন নিয়ে তারা নাকি গিয়েছিলেন। তো মানে সত্যি কি কোনো গ্রাউন্ড আছে? মানে যেহেতু তালিকা প্রকাশ করে দিয়েছে এসএসসি, তারা কি আর কোনো সুযোগ পাবেন পরীক্ষাতে বসার? আপনার কি মনে হয়? কারণ এরপর তো নিশ্চয়ই ডিভিশন বেঞ্চ বা আরো বেঞ্চে তারা যাবেন। দেখুন, এদের কোনো সুযোগ নেই, কিন্তু তারা এটা করছেন। তারা যে কোনো ডুবন্ত মানুষ, তারা খড়কুটো ধরে বাঁচার চেষ্টা করেন। আমি এদের অনেক আগেই বলেছি যে দেখুন, আপনারা তো অর্থের বিনিময়ে চাকরি পেয়েছেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু আপনারা চাইছেন যে সেই অর্থটা যাতে ফেরত না দিতে হয় আর কি, মাইনের টাকাটা। এবং সরকারও এখনো পর্যন্ত দেখবেন যে আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও মাইনের টাকা ফেরতের কোনো প্রকার বন্দোবস্ত এখনো পর্যন্ত করেনি। তারা এটা কেন করছে না? তার কারণ আসলে এই টাকাগুলো নিয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা বা ওই দালালেরা, যারা তৃণমূল কংগ্রেসের ছেড়ে রাখা দালালেরা। সেই জন্য তারা এখনো পর্যন্ত টাকা ফেরতের বন্দোবস্ত করছে না, মমতা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড গ্যাং। ফলে এরা ভাবছেন যে সেইটাকে প্রলং করা যাবে এই সমস্ত প্রসিডিংস করে, কিন্তু সেটা সম্ভব নয়। আপনারা বরঞ্চ যেটা করুন সেটা সব থেকে ভালো হবে, আপনারা জনগণকে জানিয়ে দিন। জনগণের কাছে তো আপনারা এক্সপোর্ট হয়ে গেছেন যে আপনারা দাগী, বরঞ্চ আপনারা জনগণকে জানিয়ে দিন যে আসল দাগী কারা, যাদেরকে আপনারা অর্থ দিয়েছেন। আপনারা বরঞ্চ একটা লিস্ট বের করুন যে আসল দাগী এই এই ব্যক্তি, আসল দাগী ওই ব্যক্তি যারা এত টাকা নিয়েছে। আপনারা সেই তাদের নাম এবং কত টাকা করে নিয়েছে সেই লিস্টটা বের করে দিন, তাহলেই আসল দাগীর লিস্ট বেরোবে। এই সমস্ত ছেলেমেয়েরা, কেউ হয়তো বাধ্যতামূলকভাবে অনেকদিন বেকার, বাবা মা অসুস্থ,
4 বিঘা জমি বিক্রি করেছেন, কেউ হয়তো বাবা মা শেষ সম্বলটুকু দিয়ে এই চাকরিগুলো কিনেছেন। তাদের বলবো যে আপনাদেরকে এইভাবে তৃণমূল কংগ্রেস যে তার নেতা নেত্রীরা এক্সপোজ করলো, আপনারাও ওদেরকে এক্সপোজ করুন। দেখুন, খড়কুটো ধরে বাঁচা সম্ভব নয়, খুব স্বাভাবিক। আপনাদের অলরেডি সুপ্রিম কোর্টের রায়ে ফলে আপনারা টেন্টেড হিসেবে চিহ্নিত হয়েছেন এসএসসির দ্বারা। এরপরে আপনারা আর নতুন করে আর কোনো সুযোগ নেই। আর এসএসসি এবং বোর্ড উভয়কেই কিন্তু বসে একসঙ্গে তালিকা বের করতে হবে। শুধুমাত্র এসএসসি নিজেরাই নিজেদের মতো করে তালিকা বের করলে হবে না। তার কারণ আপনাদের মনে থাকবে যে এক্সেস অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। যতগুলো রেকমেন্ডেশন লেটার ইস্যু হয়েছে তার থেকে বেশি অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু হয়ে গেছে। তাহলে এই এক্সেস অ্যাপয়েন্টমেন্টটা আপনি যদি বোর্ডের সঙ্গে না বসেন তাহলে কি করে লিস্ট দেবেন টেন্টেড ক্যান্ডিডেটদের? ফলে টেন্টেড ক্যান্ডিডেট মানে হচ্ছে এই সম্পূর্ণ টেন্টেড ক্যান্ডিডেট যারা বিভিন্নভাবে এই নিয়োগ প্রক্রিয়াটিকে কলুষিত করেছেন। এক্সেস অ্যাপয়েন্টমেন্ট পেয়েই হোক, এক্সপায়ারি প্যানেল হয়েই হোক, ওএমআর 3 বাড়িয়ে 53 করেই হোক, বা র্যাঙ্ক জাম্প করেই হোক, বা আউট অফ দ্য প্যানেলই হোক, যে কোনো হেডে হতে পারে, কিন্তু যারা পদ্ধতিটিকে কলুষিত করছেন তারা প্রত্যেকেই টেন্টেড। সে কথাই সুপ্রিম কোর্ট গতকালও বলেছে। ইভেন যারা চাকরি পায়নি অথচ প্রসেসটাকে কলুষিত করেছে তারাও টেন্টেড, তারাও পরীক্ষায় বসতে পারবে না। একেবারেই। আজকেও তো সুপ্রিম কোর্টে হিয়ারিং এর একটা আছে না ডেট? একদম একদম একদম। সেটা হচ্ছে যে এই যে কন্টেম্পট প্রসিডিংসটা, সেটা কলকাতা হাইকোর্ট শুনবে নাকি সুপ্রিম কোর্ট শুনবে, এই সংক্রান্ত মামলা আজকে সুপ্রিম কোর্টে আছে, লিস্টেও আছে। সেটা হয়তো এই রিসেসের পরে শুনানি হওয়ার সম্ভাবনা আছে, না হলে অন্য একটা দিন শুনানি হবে। কিন্তু আমরা চাইছি যে এই যে কন্টেম্পটা, যে এই যে টাকা ফেরতের পর্বটা, এটা অতি দ্রুততার সঙ্গে শুরু হোক এবং এই টাকা ফেরত নিতে হবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের, সেটা ল্যান্ড রেভিনিউ আকারে। ফলে এদের প্রত্যেকের কাছ থেকে সেটা রিকভার করতে হবে এবং সেই আপনারা জানেন যে রিকভারের ক্ষেত্রে আমাদের যে আইন আছে সেটা অত্যন্ত স্পষ্ট যে কিভাবে এই রিকভার করতে হবে। এই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা যদি না করেন তাহলে প্রত্যেকটি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কন্টেমনার হিসেবে চিহ্নিত হবেন। আশা করব তারা সেটি হতে চাইবেন না। নিজের যে মানে এদের চাকরি স্টেকে হয়েছে, নিশ্চিতভাবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা তাদের চাকরিও ইনস্টেক করে দেবেন না। ফলে তারা নিশ্চিতভাবেই তাদের চাকরি বাঁচানোর স্বার্থেই সুপ্রিম কোর্টের যে নির্দেশ, কলকাতা হাইকোর্টের যে নির্দেশের উপর ভিত্তি করে দিয়েছেন সুপ্রিম কোর্ট, সেই নির্দেশ মানে কলকাতা হাইকোর্টের নির্দেশ থেকেই তো আপহোল্ড করেছেন। ফলে সেই নির্দেশ মোতাবেক এই প্রতিটি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে সেই কাজটি করতে হবে। এই প্রতিটি টেন্টেড, তার জেলার যে টেন্টেড ক্যান্ডিডেট তাদের কাছ থেকে তাদের কোথায় জমি আছে, বাড়ি আছে, কি আছে না আছে, সব টাকাগুলোকে একেবারে পাবলিক রিকভারি করতে হবে। তার কারণ এটা পাবলিক মানি। ফলে পাবলিক মানি কোনোভাবেই কেউ পকটস্থ করতে পারেন না এইভাবে ইললিগাল হয়েছে। আর তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় যতই চেষ্টা করুন এদেরকে বাঁচানোর, এদের আর কোনো সুযোগ নেই। আমি এই ভাইদের বলবো, এই বোনেদের বলবো যে আপনাদেরকে এক্সপোজ করলো তৃণমূল কংগ্রেস। আপনারা কেউ জন্মসূত্রে কেউ দুর্নীতিগ্রস্ত নন, আপনাদেরকে দুর্নীতিগ্রস্ত বানিয়েছে তৃণমূল কংগ্রেস। এই রিজিম, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, এই মমতা বন্দ্যোপাধ্যায়রা আপনাদেরকে এই দাগি বলে চিহ্নিত করিয়ে দিয়েছে। আপনারা এবার বলে ফেলুন কারা আসল দাগি, কারা পয়সা পেয়ে দাগি হয়েছে। সেই আসল দাগিদের আপনারা চিহ্নিত করে দিন, আপনারা সেই নামের লিস্ট আপনারা বের করে দিন। সমবেত হয়ে একসঙ্গে কাকে কত টাকা দিয়েছেন, অমক দালালকে 20 লাখ, সেই দালাল আবার কাকে দিয়েছে, যে তারপরে কোন ঘাটে গিয়ে সেই টাকা পৌঁছেছে। আপনারা প্রথম কথা সে টাকাটাও উদ্ধার করুন, যে টাকা ওই মাইনে ফেরত দিতে হবে সেই টাকা দিয়েই আপনাদের কাজ হয়ে যাবে। আপনারা এই বিভিন্ন ঘাটে যে সমস্ত টাকা পয়সা জমা আছে সেগুলোকে রিকভার করুন, আপনারা এবার রিকভার করুন। মানে আপনি বলছেন যে এইভাবে কোটে কোটে ঘুরে আর কিছু লাভ নেই, বরং টাকা উদ্ধারে, বরঞ্চ টাকা উদ্ধার করাটা বেশি সুবিধাজনক আমার মনে হয়। সেটা সহজ রূপ। টাকা যেহেতু ফেরত দিতে হবে, সুতরাং আপনারা টাকাটা তার আগে আদায় করার চেষ্টা করুন, এইভাবে সময় নষ্ট না করে। কারণ হচ্ছে দেখুন, আমি এবার বলে হচ্ছি এবার কোথায় কোথায় ভালো গামছা পাওয়া যায় সেটাও বলেছি। বেলডাঙ্গায়ও ভালো গামছা পাওয়া যায়, বাঁকুড়ায় ভালো গামছা পাওয়া যায়। সেই সব গামছা কিনে ফেলুন, দিয়ে যেভাবে আদায় করতে হয় সেভাবে আদায় করে ফেলুন। ওকে, অসংখ্য ধন্যবাদ ফোন লাইনে থাকার জন্য। দর্শক শুনলেন, বললেন যে গামছা কোথায় পাওয়া যায়, গামছা কিনে গামছা গলাতে গামছা দিয়ে টাকাগুলো আদায় করতে হবে, তাছাড়া কোনো উপায় নেই, এখানে সেখানে গিয়ে কিছু লাভ নেই। তো দর্শক হচ্ছে ব্যাপার, ব্যাখ্যাটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এবং
সুপ্রিম কোর্টের একটা হিয়ারিং এর কথাটাও ওখানে এসেছিল, কিন্তু দর্শক যে আপডেটটা পেলাম কিছুক্ষণ আগে যে আজকে হিয়ারিংটা হয়নি, লিস্টেড ছিল মামলা, আজকে হয়নি। আগামী মঙ্গলবার আবারও ডেট রয়েছে, মঙ্গলবার ডেট রয়েছে, কিন্তু 7 তারিখে পরীক্ষা রয়েছে। 7 তারিখ নবম দশম, আর 14 একাদশ দ্বাদশ। তো পরীক্ষার মতো হবে। ওনারা মানে এই মামলাও করছেন। তবে সুপ্রিম কোর্ট তো হুঁশিয়ারি দিয়ে রেখেছে যে একজনও যদি দাগি আপনার হাতে লুকিয়ে রেখেছেন, অ্যাপ্লাই করে পরীক্ষাতে বসে পড়েছেন, পাস করুন বা না করুন, সিলেক্টেড হন বা না হন, জানতে পারলে কিন্তু ফের কড়া স্টেপ নেওয়া হবে বলে রেখেছে। ফলে এবার নিজের দায়িত্বের ব্যাপার, মালের দায়িত্ব আরোহীর, বাসে লেখা থাকতো না, ওটা বলা আছে। এবার যদি লুকিয়ে চুরিয়ে কাউকে বসিয়ে চাকরিটা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে দাগি জেনেও, তখন বুঝবে এসএসসি, বুঝবে। আর তো পেছনে যাওয়ার তো কোনো জায়গা নেই, সর্বোচ্চ জায়গায় তো বিষয়টা ধাক্কা খেয়ে গেছে সুপ্রিম কোর্ট। ফলে এর পরও যদি দাগিদের কাউকে বসানোর চেষ্টা করে, তারপর বুঝবে ঠেলা। দর্শক বলবেন কলকাতা হাইকোর্ট তো ফিরিয়ে দিল দাগিদেরকে, নো চান্স, আর কোনো উপায় নেই। এখন ডিএমরা বা যারা ওই টাকা আদায় করবেন, এখন তাদের চাকরি থাকবে কিনা সেটাও একটা প্রশ্নের, যেটা বললেন আইনজীবী। তারাও ঠিক করুন টাকা পয়সা আদায়ের ক্ষেত্রে, না হলে আপনাদেরও এবার চাকরি যাবে। দর্শক বলবেন আপনারা যা বলার, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।